আবার আমন্ত্রণ একুশে বিজনেসের সঙ্গে আছে বিনতি জাহান। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, আপনারা জানেন ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জে আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন। ডিএসসি স্টুডিওতে আছেন রহমান রনু এবং সিএসসি স্টুডিওতে আছেন ইলা নাসমিন। আমরা সেখানকার সর্বশেষ খবর জানতে এখন চলে যাচ্ছি তাদের কাছে। বিনতি, আপনাকে ধন্যবাদ। বিনতি, ব্যাংকিং খাতে নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে চলছে লেনদেন আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আর্থিক খাতে কিন্তু পজিটিভ ট্রেন্ড রয়েছে। ঠিক এই মুহূর্তে ব্যাংকিং খাতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারিয়েছে 16টির, সেখানে বৃদ্ধি পেয়েছে মাত্র 2টির, অপরিবর্তিত অবস্থায় রয়েছে 12টির দর। ঠিক এই মুহূর্তে আর্থিক খাতে দেখা যাচ্ছে দর বৃদ্ধি পেয়েছে 18টি, সেখানে দর হারিয়েছে 3টির, অপরিবর্তিত অবস্থায় রয়েছে 2টির দর। ঠিক এই মুহূর্তে সিমেন্ট সেক্টর দেখা যাচ্ছে 6টি প্রতিষ্ঠানে দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। প্রকৌশল খাতে দেখা যাচ্ছে দর বৃদ্ধি পেয়েছে 16টি, সেখানে দর হারিয়েছে 12টির। খাদ্য খাতে দেখা যাচ্ছে দর বৃদ্ধি পেয়েছে 9টি, সেখানে দর হারিয়েছে 5টির। জ্বালানি শক্তি খাতে নেতিবাচক প্রবণতা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পেয়েছে 4টি, সেখানে দর হারিয়েছে 11টির, অপরিবর্তিত অবস্থায় রয়েছে 2টির দর। বিমা খাতে দেখা যাচ্ছে দর বৃদ্ধি পেয়েছে 11টি, সেখানে দর হারিয়েছে 19টির, অপরিবর্তিত অবস্থায় রয়েছে 13টির দর। ঠিক এই মুহূর্তে বিবিধ খাতে একটি মিক্সড ট্রেন্ড রয়েছে, আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পেয়েছে 6টি, সেখানে দর হারিয়েছে 5টির। মিউচুয়াল ফান্ড সেক্টরে দেখা যাচ্ছে দর হারিয়েছে 13টি, সেখানে বৃদ্ধি পেয়েছে 9টির, অপরিবর্তিত অবস্থায় রয়েছে 5টির দর। ঔষধ খাতে একটি পজিটিভ ট্রেন্ড রয়েছে, আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পেয়েছে 15টি, সেখানে দর হারিয়েছে 11টির। ঠিক এই মুহূর্তে বস্ত্র খাতে দেখা যাচ্ছে দর বৃদ্ধি পেয়েছে 21টি, সেখানে দর হারিয়েছে 14টির এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 6টির দর। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাব সিএক্স স্টুডিওতে, সেখানে রয়েছে ইলা। ধন্যবাদ রণ। টানা নেগেটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জে। এর ধারাবাহিকতায় সিএসসি 30 ইন্ডেক্সটি এই মুহূর্তে 39 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 12,404 পয়েন্টে এবং সিএসসি এক্স ইন্ডেক্সটি 12 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 8,873 পয়েন্টে। বেশিরভাগ প্রতিষ্ঠানেরই দাম হারিয়ে লেনদেন হচ্ছে। দাম হারিয়েছে 89টির, সেখানে দাম বেড়েছে মাত্র 80টির এবং অপরিবর্তিত রয়েছে 24টি প্রতিষ্ঠানের দর। এই মুহূর্তে টার্নওভার ছাড়িয়েছে 16,69,00,000 টাকা, কিছুটা বেশি। টপ ট্রেডের তালিকায় এই মুহূর্তে যেসব প্রতিষ্ঠান উঠে এসেছে তাদের মধ্যে প্রথমেই রয়েছে আমান ফিড, দ্বিতীয় স্থানে রয়েছে ইউসিবিএল, চতুর্থ স্থানে রয়েছে খান ব্রাদার্স, চতুর্থ স্থানে রয়েছে বিচ হ্যাচারি, পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল। এবং টপ গেইনারের তালিকায় এই মুহূর্তে যেসব প্রতিষ্ঠান উঠে এসেছে তাদের মধ্যে প্রথমেই রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং, দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স ফুড, তৃতীয় স্থানে রয়েছে ইমাম বাটন এবং চতুর্থ স্থানে রয়েছে বিচ হ্যাচারি। এবং টপ লুজারের তালিকায় এই মুহূর্তে যেসব প্রতিষ্ঠান উঠে এসেছে তাদের মধ্যে প্রথমেই রয়েছে আইসিবি সোনালী ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি সেকেন্ড এনআরবি মিউচুয়াল ফান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড এবং চতুর্থ স্থানে রয়েছে এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং পঞ্চম স্থানে রয়েছে আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড। তো এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের এখনকার খবরাখবর। ফিরে যাচ্ছি বিনতি জাহানের কাছে। ইলা, রনু, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, এবারে দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারের কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেডের পরিচালনা পর্ষদ 10% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। 30 জুন 2015 সমাপ্ত বছরে কোম্পানিটির ইপিএস অর্জিত হয়েছে 1 টাকা 16 পয়সা। সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও আবেদন জমা নেওয়া হবে আগামী 6 সেপ্টেম্বর থেকে, যা চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে গত 24 আগস্ট কোম্পানিটির আইপিও শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করে বিএসইসি। বুধবার বিএসইসি এই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 5 সেপ্টেম্বর। সভা থেকে 30 জুন 2015 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। সমুদ্রগামী বড় জাহাজ কিনবে এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড। দক্ষিণ কোরিয়া থেকে এ জাহাজ ক্রয়ে কোম্পানিটির ব্যয় হবে প্রায় 41,80,000 মার্কিন ডলার। শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে সুরিদ ইন্ডাস্ট্রিজ ও মেঘনা কনডেন্স মিল্ক লিমিটেড। ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জের জিজ্ঞাসার প্রেক্ষিতে কোম্পানি দুটি পৃথকভাবে এই জবাব দেয়।
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী 23 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত দেশের পুঁজিবাজার বন্ধ থাকবে। আগামী 28 সেপ্টেম্বর লেনদেনে ফিরবে দেশের উভয় পুঁজিবাজার। ঢাকা ব্যাংক লিমিটেডের শেয়ার শুধুমাত্র স্পট ব্লক ও অডলট মার্কেটে লেনদেন হচ্ছে। বিশেষ সাধারণ সভা আয়োজন প্রক্রিয়ার অংশ হিসেবে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে রাখা হয়েছে। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। এই আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI এর সাবেক প্রেসিডেন্ট ও ডেফিনেল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সবুর খান। আপনাকে স্বাগত একুশে বিজনেসের আজকের আয়োজনে। ধন্যবাদ। প্রথমে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আমাদের এখনকার ওভারঅল ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কেমন দেখছেন? ব্যবসা বাণিজ্যের ওভারঅল পরিস্থিতি কিন্তু ভালো, কিন্তু আলটিমেটলি যেটা হয় যে আমাদের ব্যবসার যে গতিটা মাঝে মধ্যে কিন্তু ব্রেক হয় বিভিন্ন পলিসিগত পরিবর্তনের কারণে। যেমন আমরা রিসেন্টলি লক্ষ্য করলাম যে হঠাৎ করে কিন্তু বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়ানো হলো। তো আসলে হয় কি, প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেই অগ্রসর হয়। যেমন আমরা যদি মনে করি 4 বছর 5 বছরে যাদের অর্ডারগুলো নেওয়া হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে, বাইরে থেকে, তারা কিন্তু একটা নির্দিষ্ট রেটেই কিন্তু সেই কন্ট্রাক্টটা সমাধান করেছে এবং সে তো প্রেজেন্ট মার্কেট প্রাইসকে আইডেন্টিফাই করেই কিন্তু প্রাইসটা নির্ধারণ করে কিন্তু আলটিমেটলি কন্ট্রাক্টগুলো সমাপ্ত করার কারণে যেটা হচ্ছে যে এখন হঠাৎ করে বাড়ানোর কারণে এবং বাড়ানোর পরিমাণটা কিন্তু আমি মনে করি, আমার যতটুকু ক্ষুদ্র অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় বলবো যে সারা পৃথিবীর এমন কোনো দেশের নজির নাই যে নজির। অন্যান্য দেশে কিন্তু প্রথম হয় একটা অ্যালার্মিং সিস্টেম তৈরি করা হয়, কতগুলো কিন্তু আপনার প্রিকশন নেওয়া হয়। এট দ্য সেম টাইম সেটা কিন্তু পার্সেন্টেজের পরিমাণটা হয় 2% 3% বললেই কিন্তু ইকোনমিতে একটা ধাক্কা লাগে। কিন্তু আমাদের দেখেন যে পরিমাণটা এত বেশি বাড়ানো হয় যে সবচেয়ে কষ্ট লাগে এই জায়গায় ব্যবসায়ীদের, যে আসলে এতে কিন্তু আলটিমেটলি যারা নীতি নির্ধারণ বা করে থাকে তারা কিন্তু এই ব্যাপারগুলো বিবেচনায় নেয় না নেওয়ার কারণে তারা হয়তো অনেক সময় বলবে কি ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বন্ধ হচ্ছে না, কিন্তু আলটিমেটলি ব্যবসায়ীরা যে হোঁচটটা খায়, এই হোঁচটটা থেকে ঘুরে দাঁড়াতে দাঁড়াতে আবার তার অনেক সময় কিন্তু প্রয়োজন হয়। আবার দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হলো যে শুধুমাত্র পাওয়ার এবং মানে গ্যাসের উপরে ভিত্তি করে কিছু ইন্ডাস্ট্রি পরিচালিত হয়, যারা ডমিনেট করে ওই প্রোডাক্টটাই কিন্তু তৈরি হয় আলটিমেটলি অন দ্য বেসিস অফ দ্য পাওয়ার। তারা লক্ষ্য করে দেখেন তারা কিন্তু টোটাল রিভাইজ প্ল্যানিং করতে হয়। আবার এর সাথে কিন্তু যেটা হয় যে তৃণমূলের পর্যায়ে মানে একেবারে গ্রাসরুটে আপনার সেই যারা বাসে চলাচল করছে, যারা হয়তো প্রতিদিন হয়তো দেখা গেল দৈনন্দিন যে খাবারের তালিকা, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা এফেক্ট পড়বে। হয়তো সবাই বলবে যে ওই এফেক্টটা তো আমার চোখে পড়ছে না, কিন্তু আসলে এফেক্টটা কিন্তু ধীরে 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 কিন্তু পড়ার কারণে যেটা আবার মানুষ কিন্তু আবার একটা পরিকল্পনা পরিবর্তন করে। তার মানে কি দাঁড়াচ্ছে যে আসলে পৃথিবীতে অন্যান্য দেশে যখন কোনো ব্যবসা শুরু করা হয় তখন কিন্তু বলা হয় যে সে একটা পরিকল্পনা গ্রহণ করতে পারে, কিন্তু আমাদের দেশে কিন্তু অনেকেই কিন্তু আসলে ঝুঁকির কারণে কিন্তু এই দেশের ব্যবসাটাকে নিরাপদ মনে করে না। আবার একইভাবে এটাও সত্যি কথা যে অনেকেই বলে থাকেন যে বাংলাদেশ যদি ঝুঁকি হয়ে থাকে তাহলে বিদেশিরা বাংলাদেশের প্রতি এত আকৃষ্ট কেন? এর পিছনে কিন্তু একটা কারণ আছে। তার কারণ হচ্ছে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে কিন্তু রাতারাতি ব্যবসা করা যায়, রাতারাতি ব্যবসা ফল করানো যায়, যার কারণে কিন্তু যারা একটু ঝুঁকি নিতে চায়, যারা মনে করে যে বাংলাদেশের এই ভালনারেবল ইকোনমিক্যাল সিস্টেমের উপরে ভিত্তি করে আমি ভালো ব্যবসা করে নিয়ে আসতে পারবো, আমি খুব শ্রদ্ধার সাথেই বলবো বাংলাদেশে বেশ কিছু বিদেশি কোম্পানি আছে, তারা কিন্তু বাংলাদেশের এই ভালনারেবল সিস্টেমের উপর ভিত্তি করে তারা বাংলাদেশে কিন্তু মূল ক্রিমটা তারা নিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে কেন? কারণ হচ্ছে তারা জানে যে এখানে সিস্টেম লস যত বেশি, এখানে যত বেশি ম্যানেজ করা হয়। যেমন আজকে আমি বলবো যে হ্যাঁ, বিদ্যুতের অ্যাকাউন্টেবিলিটি প্রয়োজন, গ্যাসের অ্যাকাউন্টেবিলিটি প্রয়োজন। আপনারা গ্যারান্টি দেন না যে বিদ্যুতের কোনো সিস্টেম লস হচ্ছে না, বিদ্যুৎ চুরি হচ্ছে না, কিন্তু কি দাঁড়াচ্ছে ওই যে বললাম যে কিছু লোক অসাধু উপায় অবলম্বন করে 100 টাকার বিদ্যুৎ সে কিন্তু 5 টাকায় গ্রহণ করছে, 95 টাকায় সরকারকে সে বঞ্চিত করছে। কিন্তু আবার যারা সৎভাবে ব্যবসা করছে, যারা বিদ্যুৎ চুরি করে না, তাদের অবস্থাটা কি দেখেন, তারা কিন্তু টিকতেছে না। এখন আপনি মনে করেন যে বাইরে বিদেশিরা কি করে, আমি বহু বিদেশির সাথে কথা বলেছি যে তোমার দেশে যেভাবে ম্যানেজ করা যায় আমার দেশে যেভাবে ম্যানেজ করা যায় না। মানে তোমার দেশে বিদ্যুতের জন্য আমি 100 টাকার বিদ্যুৎ 5 টাকা দিয়ে ম্যানেজ করতে পারি, কিন্তু আমার দেশে বিদ্যুৎ 5 টাকার জন্য 5 টাকাই দিতে হবে। তাহলে এই 95 টাকার ভিতরে আমি যদি ধরে নিই 50 টাকা সে অসাধু উপায় অবলম্বনে অন্যদিকে ম্যানেজ করার জন্য দিচ্ছে, 45 টাকা সে নেট প্রফিট করে নিয়ে যাচ্ছে। এখন যদি সরকার বা আমার যদি যারা নীতি নির্ধারক তারা যদি বলে যে কেন বিদেশিরা তারা এই দেশে ব্যবসা করতে আসে, বিদেশিরা ব্যবসা করতে আসছে এই সুযোগটার জন্যই, তারা এই সুযোগটার জন্যই কিন্তু আমাদেরকে বঞ্চিত করে তারা কিন্তু মূল ফায়দাটা নিয়ে যাচ্ছে। দ্বিতীয় যেটা হচ্ছে যে ব্যবসার ওভারঅল ফ্লো, আমি আবারও বলবো যে বাংলাদেশের মানুষের ভিতরে একটা স্পিরিট আসছে যে আমরা ব্যবসা করে টিকে থাকতে চাই, ভালোভাবে টিকে থাকতে চাই, ফাইট করতে চাই। আর মানুষের একটা সময় ছিল মানুষের চাকরির উপরে নির্ভরশীল সবচেয়ে বেশি। এখন আপনি লক্ষ্য করেন ইকোনমি কারা সার্ভাইভ করছে, ইকোনমি ডমিনেট করছে কারা। আজকে আমি আপনার টিভি চ্যানেলে বসে কথা বলছি, এই টিভি চ্যানেলের মালিক কারা? বাংলাদেশের পত্রিকাগুলোর কিন্তু আপনি দেখেন প্রসারতা লক্ষ্য করেন, মিডিয়াগুলোর প্রসারতা লক্ষ্য করেন, অর্থাৎ
প্রতিনিয়তই কিন্তু আমাদের বিজনেস সেক্টরটা কিন্তু এনহ্যান্স করছে। জি, কারণ ডেফিনেটলি মিডিয়াগুলো কিন্তু সাস্টেইন করতে পারবে না যদি না ব্যবসা থেকে বা বিজ্ঞাপন থেকে পয়সা না আসে, তাহলে অবশ্যই প্রসার হচ্ছে। অবশ্যই। এখন প্রশ্ন হচ্ছে যে প্রসারের যে গতিটা বা বাংলাদেশের লোকদের যে স্পিরিট বা বাংলাদেশের লোক যে ঝুঁকি গ্রহণের যে মানসিকতা, সেইটার সাথে যদি আমরা সিস্টেমটাকে একটু অ্যাডাপ্ট করতে পারতাম, তাহলে যেটা হতো কি আমাদের ইকোনমির পরিবর্তন হতো। যেমন আমরা ট্রাফিক জ্যামটাও লক্ষ্য করুন, যে ট্রাফিক জ্যামে আপনার এই প্রোগ্রামে আমি আসতে পারবো কিনা, আমি কিন্তু একটু কনফিউজ ছিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে মানে দাঁড়াচ্ছে যে আমি কিন্তু প্রতিমধ্যে একবার ভেবেছিলাম যে আপনাদেরকে ফোন করে বলবো যে সরি আমি সম্ভবত জয়েন করতে পারছি না, কিন্তু লাকিলি হঠাৎ করে দেখলাম যে জ্যামটা ছুটে গেল। তো এই যে আমাদের একটা অনিশ্চয়তার ভিতর দিয়ে অগ্রসর হওয়া, এটা কিন্তু কোনোভাবেই একজন ব্যবসায়ীর জন্য পরিকল্পনা গ্রহণ করার জন্য কখনোই কিন্তু উপযোগী না। একজন ব্যবসায়ী, আমি দেশের বাইরে যাব, আমার ফ্লাইট টাইম ঠিক থাকবে, আমি যখন যাব সেখানে আমার জন্য গাড়ি অপেক্ষা করবে, সেখান থেকে আমি একটা মিটিং কমপ্লিট করব, সেখানে আমার একটা টাইম নির্ধারণ করা থাকবে এবং আমার একটা নির্দিষ্ট বাজেট নিয়ে আমি যাব। আমাকে ডেফিনেটলি বাংলাদেশ সরকার কিন্তু আমাকে অনুমতি দেয়নি যে আমার যথেষ্ট টাকা নিয়ে আমাকে বাইরে যাওয়া, আমাকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু আমাকে বেঁধে দিচ্ছে। এট দ্য সেম টাইম আমাকে কিন্তু একটা প্ল্যানিং নিয়ে আগাতে হয়। কিন্তু এখন আমি যদি বাইরে যাওয়ার পরে গিয়ে শুনি যে যেই হোটেল আমি 200 টাকায় বুক করেছি সেই হোটেলের প্রায় $400, এটা কি আমার জন্য এফোর্ড করা সম্ভব হবে? তখন আমার জন্য এফোর্ড করা সম্ভব হলেও কিন্তু আমি তখন ওই পরিমাণ মানসিকভাবে প্রস্তুত থাকবো না। তো এই জন্য হচ্ছে কি এই দিকগুলো বিবেচনা না করার কারণে হচ্ছে যে আমাদের ইকোনমিতে একটা অসম্ভব গ্রোথ কিন্তু হচ্ছে। আমি আবারও বলছি ইকোনমি তারপরেও গ্রোথ হচ্ছে, সরকার যতই বাধাগ্রস্ত করুক, যতই নতুন নতুন পলিসি দেখ না কেন, ইকোনমি আগাবে। কিন্তু আমি বলছি যে যেই হাসিটা মানুষের মুখে থাকা দরকার, আমি যেমন সেই হাসিটা কিন্তু নাই। আজকে ট্রাফিক জ্যাম, আমি তো মনে করি বাংলাদেশের ব্যবসায়িক সেক্টররা যদি সঠিকভাবে তারা যদি পরিকল্পনা গ্রহণ করতে পারে, ঢাকা শহরের ট্রাফিক জ্যাম দূর করা 2 বছরের ব্যাপার। জি, আলোচনায় ফিরে আসবো আপনার সাথে প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে, তবে ছোট একটা বিরতির পর তারপর ফিরে আসছি। দর্শক, এবার নিচের বিরতি ফিরে আসবে একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। এখানে বাইরের পিৎজা, বার্গার, ব্যথা তো হবেই, তাই না? বাবা, তোমারও কি এমন ব্যথা হতো? খাবার তো বদলেছেই, কিন্তু জীবাণুরাও হয়েছে শক্তিশালী। জীবাণুরা এখান থেকে এখানে, তারপর ডায়রিয়া, পেট ব্যথা। তাহলে লন্ডনের RSPH দ্বারা স্বীকৃত নতুন লাইফ বয় 10টি রোগ সংক্রমণকারী শক্তিশালী জীবাণু থেকে দেয় সুরক্ষা। সরি, চোখটা রক্ষা করতে পারলাম না। সাবধানে গাড়ি চালান, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ফোনটা যে কই রাখলাম, একটা কল দে তো। হ্যাঁ, হ্যালো, কি রে, কই গেলি তুই? তোরে ফোন দিতে। বাংলা লিংক নেটওয়ার্কে ফিরে আয়, সবখানে নেটওয়ার্ক পাবি। বন্ধ অথবা নতুন বাংলা লিংক সংযোগে মাত্র 19 টাকা রিচার্জের সাথে সাথে পাচ্ছ 2 GB ফাস্টেস্ট বাংলা লিংক 3G 1 মাসের জন্য একদম ফ্রি। আর এই 1 মাস কথা বলো যে কোনো বাংলা লিংক নম্বরে 25 পয়সা প্রতি মিনিট, দিনরাত 24 ঘন্টা। নতুন কিছু করো, বাংলা লিংক। ভেসে যায় ভালোবাসার নৌকায়, দুঃখ তোমায় দেব না, রাখবো হাসি খুশি, হাতটা তোমার হাতে নিয়ে চলবো পাশাপাশি, চাইবে যখনই মন ভরাবো, রং ছড়াবো হেসে তোমায় ভালোবেসে। মার্সেল টেলিভিশন, প্রতিদিন স্বপ্ন রঙিন। এই পানিতে ভারী ধাতু এবং মরিচার মতো দূষণকারী পদার্থ থাকতে পারে, যা ফুটিয়ে সব দূর করা যায় না। এই পানি পান করলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন ভাবি। এটা পিওরিটির পানি। পিওরিটির 4 স্তরের বিশুদ্ধকরণ পদ্ধতি এই দূষণকারী পদার্থগুলো দূর করে। ইউনিলিভার পিওরিট, ফোটানো পানির থেকেও নিরাপদ। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI এর সাবেক প্রেসিডেন্ট ও ডেফিডেল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সবুর খানের সঙ্গে। আমরা আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। আপনার কাছে আমরা আসতে চাই যে আমাদের পুরো
পৃথিবীর অর্থনীতি আরেকটা ব্ল্যাক মানডে দেখলো, এবং পাশাপাশি এর সাথে আমরা দেখলাম যে চীনের যে অর্থনীতি যে জায়গাটা, সেখানে অনেকের বিশ্লেষণ হচ্ছে চীন একটু ফাঁপা ইকোনমি তৈরি হওয়ার কারণে চীনে আসলে এই ধরনের কোনো একটা সিচুয়েশন বা এই যে কলাপস করলো ওদের, এটা তৈরি হচ্ছে। আমি আপনার কাছে যেটা জানতে চাই, চীন আসলে যে এত বড় একটা জায়গায় ইকোনমিক্যাল গ্যাপটা কোথায় আপনার কাছে মনে হয়, বা ব্যবসায়িক গ্যাপটা কোথায়? আসলে ইউজুয়ালি যেটা হয় যে আন্তর্জাতিক মার্কেট কিন্তু এখনো নিয়ন্ত্রণ করে কিন্তু ইউএসএ। জি। এবং স্বাভাবিকভাবেই চীন কিন্তু একটা আনবিলিভেবল ইকোনমিক্যাল পাওয়ার হিসেবে কিন্তু ডমিনেট করতে অগ্রসর হচ্ছে এবং অলমোস্ট কিছুটা সে অ্যাচিভ করেও ফেলেছে। জি। তো ইউএস এর যে ইকোনমিক যে স্ট্র্যাটেজি আপনি লক্ষ্য করে দেখুন যে আজকে এই মধ্যপ্রাচ্যের সমস্ত যুদ্ধগুলো কিন্তু ইউএস এর কারণেই হচ্ছে। কারণ কি? কারণ একটাই তেল। ঘুরে ঘুরে কিন্তু, কারণ এই গাদ্দাফি একসময় তাদেরই সৃষ্টি, সাদ্দাম একসময় তাদেরই সৃষ্টি, লাদেন তাদেরই সৃষ্টি, তো সব এই আইএসএসও কিন্তু তাদেরই সৃষ্টি। তাহলে কি দাঁড়াচ্ছে? তারা আসলে তাদের মূল টার্গেটটাই থাকে হলো মধ্যপ্রাচ্যের সম্পদগুলোকে নিয়ে যাওয়া, এবং মধ্যপ্রাচ্যের সমস্ত সম্পদগুলো কিন্তু আমেরিকার নেওয়া হয়ে গেছে। এখন তারা, অথচ আমেরিকার নিজেরও কিন্তু একটা আনবিলিভেবল কিন্তু সম্পদ আছে, তাদেরও কিন্তু তেলের উপরে তাদের অনেকগুলো স্টেট কিন্তু ভাসছে। তারা কিন্তু তাদের তেলকে তারা উত্তোলন করতে দেয়নি, তারা এই তেলগুলো নিয়ে এদেরকে নিঃশেষ করে তারা মজুত করছে। মজুত করার পরে ফলে কি হচ্ছে, রিসেন্ট তারা কিন্তু টেক্সাস এবং বিভিন্ন স্টেটে কিন্তু তারা অলরেডি তেলের কিছু অনুমতি দিচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, তারা প্রিজার্ভ করে দিয়ে তেলের দামটাকে নামিয়ে দিচ্ছে। আচ্ছা, সারা পৃথিবীতে তেলের দামটা আমেরিকা নামিয়ে দেওয়ার কারণে, কারণ আমেরিকার এখন তেল কেনার প্রয়োজন নাই, তার মানে কিছু ইকোনমিকের একটা প্রেশার, কিন্তু চীনের কিন্তু খুব বেশি তেল নেই। তার মানে এখন কি দাঁড়াচ্ছে যে আলটিমেটলি ইকোনমিক্যালি ইউএসএ একটা আনবিলিভেবল কিন্তু স্ট্রং পজিশন। আপনি দেখবেন সারা পৃথিবীতে, আমি যদি বলি যে চায়নার কারেন্সি দুর্বল হয়নি, আমি কথাটা ঘুরিয়ে বলতে চাই যে ইউএস এর কারেন্সি শক্তিশালী হয়েছে। আচ্ছা, মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, মানে ইউএস কিন্তু অলরেডি ইকোনমিক্যালি রিভাইভ করছে। আপনি খেয়াল করে দেখবেন যে ওবামার কিন্তু এখন সমালোচনা খুব কমে গেছে। তার কারণ কি? কারণ জব মার্কেটে তার অবস্থান ভালো, তার কারেন্সি এখন ভালো। আগে আপনি যদি মালয়েশিয়াতে আসেন, মালয়েশিয়াতে আপনি $1 দিলে আপনি পেতেন হলো $2.80, এখন আপনি পাচ্ছেন $4.20। খেয়াল করে দেখেন, তার একটা আমেরিকান যদি এখন ইউরোপে যায়, আগে সে $100 দিয়ে সে পেত মাত্র 80 ইউরো, 70 ইউরো, আর এখন সে $100 দিয়ে সে উল্টা $100 বেশি ইউরো পাচ্ছে। তার মানে খেয়াল করেন আমেরিকান কি পরিমাণ। ঠিক একইভাবে চায়না, জাপান, প্রত্যেকটা জায়গায়, যেমন জাপানেরও কিন্তু কারেন্সি পড়ে গেছে, কিন্তু চায়নারটা সবচেয়ে বেশি আওয়াজ ওঠার পিছনে কারণটা হচ্ছে চায়নাকে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি ব্লক করা হচ্ছে। মানে চায়নাকে এই মেসেজটুকু ইউএসএ দিতে চায়, দেখো ওয়ার্ল্ড জায়ান্টে কিন্তু আমি এখনো সেরা। সুতরাং এটা আমার কাছে মনে হয় যে এটা হয়তো ফর দ্য টাইম বিং, কারণ ইকোনমিক্যালি কিন্তু নো ডাউট চায়না ইজ অলরেডি ইন এ সুপার পাওয়ার। এবং রিসেন্টলি আপনি নিশ্চয়ই জানেন যে চায়না নিজেরা উদ্যোগ নিয়েছে একটা ব্যাংক করার জন্য। তো চায়না যে ব্যাংকটা করা, তার মানে এই ব্যাংকটা কি? এই ব্যাংকটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বা আমেরিকার ডমিনেটিং ব্যাংকগুলোকে কিছুটা হুমকি স্বরূপ তারা নিচ্ছে। তো সেটাও কিন্তু আমেরিকা তো ডেফিনেটলি তাদের সবসময় জানে, তাদের অলওয়েজ তারা এমন কিছু স্ট্র্যাটেজিক প্ল্যান করে যে প্ল্যানগুলোর সাথে কিন্তু অন্য কারো মিল নেই। আজকে সারা পৃথিবীতে আপনি দেখেন চেইন সবগুলো কাদের নিয়ন্ত্রণে। আপনি সেই বার্গার বলেন, ম্যাকডোনাল্ডস বলেন, আপনি সাবওয়ে বলেন, যা কিছু বলেন, যত চেইন শপ 99% কিন্তু এখনো ডমিনেটেড বাই দ্য ইউএসএ। তো এখন কি হচ্ছে, আজকে সেই আইটি কোম্পানি বলেন, আপনি ডোমেইন কে নিয়ন্ত্রণ করছে? এত তথ্য প্রযুক্তি আমরা কথা বলি, বাট কার কাছে আমার ডোমেইন কন্ট্রোল? আমার ডোমেইন কন্ট্রোল তো ইউএস এর কাছে। এটা নিয়ে বহু কথা হয়, এবং মাঝে মধ্যে কিন্তু আমেরিকা বলে যে হ্যাঁ আমরা এটা ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছি, অতটুকুতে, মানে যাতে তোমরা বেশি বাড়াবাড়ি করে না। এবং স্যাটেলাইটে কার নিয়ন্ত্রণ? খেয়াল করেন, স্যাটেলাইটে নিয়ন্ত্রণ করার জন্য চায়না ফাইট করছে, স্যাটেলাইট নিয়ন্ত্রণ নেওয়ার জন্য রাশিয়া ফাইট করছে, বাট আলটিমেট নিয়ন্ত্রণ কার? তো এই জন্য হচ্ছে কি যে আসলে টোটাল ইকোনমিক যে বাবলগুলি বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে, আমাদের দেশে কেন নয়? অনেকে বলে তাহলে আমাদের ইকোনমি খুব স্ট্রং। আমাদের ইকোনমিতে না হওয়ার পিছনে একটা অন্যতম দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মানে বাংলাদেশ ব্যাংক খুব চমৎকার ওয়েতে নিয়ন্ত্রণ করে, এবং এটা কিন্তু উই আর লাকি যে একজন ভালো গভর্নর আমরা পেয়েছি যে আসলে এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় হচ্ছে ফরেন কারেন্সি রিজার্ভটা, মানে আমাদের বাইরে যারা আছে, এটা কিন্তু ব্যাংকিং চ্যানেলগুলো ব্যাপক কাজ করেছে, এবং সেখানেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা কন্ট্রিবিউশন। তো ফরেন কারেন্সি রিজার্ভ প্লাস বাংলাদেশ ব্যাংকের স্ট্র্যাটেজিক্যাল ইমপ্লিমেন্টেশন, দুইটা মিলে কিন্তু আমাদের কারেন্সি ফল করতে দিচ্ছে না। কিন্তু আমাদের কারেন্সি কালকে যদি খুলে দেয়, মানে যেটা চায়না বা মালয়েশিয়া বা জাপান বা অন্যান্য দেশে যেটা আছে, কালকে যদি আমাদের কারেন্সিকে ওপেন করে দেয়, আই ডোন্ট নো যেটা কোথায় গিয়ে যাবে। এটা এমন হইতে পারে যে 200-250 টাকা চলে যেতে পারে, আবার নাও যেতে পারে, আবার ভালো হইতে পারে, কিন্তু বাট রিস্কি।
এবং এই জন্য বলা হচ্ছে যে বাংলাদেশের কারেন্সিটা কিন্তু প্রোটেক্ট করে। আপনি আমি চাইলেই কিন্তু বাইরে টাকা পাঠাইতে পারবো না, আমাদের কিন্তু একটা প্রসেসের ভিতরে দিয়ে যেতে হবে। কিন্তু পৃথিবীর অন্য দেশে কি আপনি চাইলেই ব্যাংকে আপনার কোথাও যেতে হবে, আপনি অনলাইনে বসে মোবাইলে বসে টাকা পাঠাইতে পারবেন। তো সেই জন্য বলো ওইটা করলে আমার কেন জানি মনে হয় যে একদিনই বাংলাদেশ খালি করে ফেলবো, মেবি নাও করতে পারে। তো এই জন্য বলছি যে আসলে এটা হয়তো বা খুব একটা সাময়িক এবং এটা হয়তো বা রিভাইভ করবে। আপনার কাছে আসতে চাই, আপনি আইটি ব্যবসার সাথে জড়িত রয়েছেন, আমরা দেখলাম যে ব্যান্ডউইথ প্রাইসও কমেছে, আমরা বলছি ডিজিটাল বাংলাদেশ ভবিষ্যৎ সম্পর্কে আরো জানতে চাই। ওয়েল, ডিজিটাল বাংলাদেশ আসলে এখন আমি আমার ব্যবসার অবস্থান থেকেও বলি বা বলবো যে আসলে আমাদের সম্ভবত আমাদের ভবিষ্যৎটা কিন্তু এখানেই অনেকটাই মানে ফোকাসড, যে তথ্য প্রযুক্তিটাই কিন্তু আমাদেরকে আগামীতে টিকিয়ে রাখবে। এর অনেকগুলো স্ট্র্যাটেজিক্যাল কারণ আছে। প্রথম কারণটাই হচ্ছে আমাদের একটা ইয়াং জেনারেশন, দ্বিতীয় কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থান, তৃতীয় কারণ হচ্ছে আমাদের কাছে অপরচুনিটি নাই। আমাদের কাছে তো আমাদের কোনো মিনারেল রিসোর্স নাই, আমাদের কোনো সম্পদ নাই যে আমরা এই সম্পদের উপর ব্যবহার করে বা ইন্ডাস্ট্রি করব। হ্যাঁ, তাহলে আমাদেরকে বেঁচে থাকতেই হবে শ্রম দিয়ে। আজকে দেখুন আমরা কোথায় আছি, আমরা এমন একটা জাতি যে সারা পৃথিবীতে বাইরে গেলে আমরা কিন্তু লেবার শ্রেণী হিসেবে পরিচিত। তাহলে কেন আমরা, তার মানে আমরা লেবার বিক্রি করি, কিন্তু আজকে সৌদি আরব বা মিডল ইস্ট বা পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের লোকজন কিন্তু লেবার বিক্রি, অফকোর্স উন্নত বিশ্বের না, কিন্তু মেজরিটি কিন্তু আমাদের লেবার ডমিনেটেড কান্ট্রি হয়ে যাচ্ছে। বাংলাদেশ বলতেই এখন বুঝে, ইভেন দুর্ভাগ্য হলো সত্য যে আজকে নেপালিরাও পর্যন্ত আমাদেরকে অবজ্ঞা করে, কারণ নেপালিরা বাইরে সিকিউরিটি জব করে, আর আমাদের লোকজন কি করছে, ড্রেন পরিষ্কার করছে। দেখুন আমি আপনি বাইরেও কিন্তু আইডেন্টিফাইড, কিন্তু আলটিমেটলি আমরা ওই গোত্র বা ওই শ্রেণীর লোক হিসেবে, সেই জন্য বলতে তার বিকল্প শক্তি হিসাবে বের হয়ে আসছিল তথ্য প্রযুক্তি। অর্থাৎ আমরা মেধাটাকে ইমপ্লিমেন্ট করে কিভাবে আমরা বের হয়ে আসতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি মনে করি সরকারকে একটা জায়গায় ডেফিনেটলি আমাকে সাধুবাদ দিতে হবে যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নেওয়ার কারণে কি হচ্ছে, সরকারি ইনস্ট্রুমেন্টাল যতগুলো বডি আছে এই বডিগুলো কিন্তু ওয়েল ইকুইপ করছে। এখন প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় স্টেজটা হচ্ছে যেমন ব্যান্ডউইথ কমানো, কিভাবে আরো সহজলভ্য করা যায়, কিছু কিছু কাজ কিন্তু ইতিমধ্যে সরকার করেছে। এবং কিন্তু পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু রিয়েল মানব সম্পদ তৈরি করার ব্যাপারে কিছুটা আমরা এখনো পিছিয়ে রয়েছি। দ্বিতীয় হচ্ছে যে আমরা আসলে মার্কেট এফেক্টিভ যে প্রোডাক্টগুলো তৈরি করা দরকার সেখানেও আমরা কিছু পিছিয়ে আছি। বাট এগেইন আবার এটাও বলবো যে ইন্ডিভিজুয়াল পর্যায়ে আপনি জানেন যে আউটসোর্সিং এর মাধ্যমে কিন্তু আমাদের ছেলে মেয়েরা কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে এখন কিন্তু ভালো অবস্থান রয়েছে, এটা একটা গুড সাইন। এবং এদের ভিতর থেকে কিন্তু একটা অংশ ধীরে ধীরে যখন পয়সা হচ্ছে, যেটা বলছি যে আমাদের মিনারেল রিসোর্স, আমাদের এনাফ রিসোর্স থাকতো, তাহলে কিন্তু সরকার আজকে জাদুর মতোই কিন্তু আলটিমেট ইনফ্রাস্ট্রাকচার করে ফেলতে পারতো। যেমন আমি গত সপ্তাহে কোরিয়া থেকে যখন আসলাম, আমি লক্ষ্য করলাম যে কোরিয়াতে প্রতি যতবারই 1 বছর 2 বছর পরে যাই ততবারই কিন্তু পরিবর্তন দেখি। দেখেন কোরিয়ার কিন্তু এর আগে 4 বছর আগে গিয়ে দেখলাম যে তাদের একটা কিছু কিন্তু ফ্লাইওভার জট সৃষ্টি করতে, এবার গিয়ে দেখলাম যে সেগুলো ভেঙে ফেলছে, ভেঙে সেখানে লেক তৈরি করে লেকের দুই পাশে রোড তৈরি করে তার উপরে তারা 29টা ব্রিজ তৈরি করছে। অর্থাৎ এবং ওই ব্রিজগুলো কিন্তু আবার সৌন্দর্য বর্ধনের জন্য শহরে কাজ করছে। তার মানে কি দাঁড়াচ্ছে, ওদের অর্থ আছে, ওদের মিনারেল, ওদের বিভিন্ন রিসোর্স আছে, কিন্তু আমাদের সরকারে কিন্তু রিসোর্স না থাকার কারণে আমি মাঝে মধ্যে আসলে আমার কাছে খুব কষ্ট লাগে যে একটা পদ্মা সেতু নিয়ে দিয়ে সারাদিন কথা বলে। আরে আমার তো কথাটা বাংলাদেশে এখনো 1000 পদ্মা সেতু হওয়ার মতো অবস্থা আছে। বাংলাদেশে আমরা যতগুলো নদী আছে প্রত্যেকটা নদীর উপরে কিন্তু আমি মনে করি বুড়িগঙ্গা ধরলে বুড়িগঙ্গার উপর আরো 20টা ব্রিজ হইতে পারে। তার মানে কি আমাদের সীমাবদ্ধ সম্পদের কারণে আমাদেরকে প্রযুক্তিকে কিন্তু সবচেয়ে বেশি মেধা আমাদেরকে দিতে হবে। এট দ্য সেম টাইম আমাদের সরকারকেও কিন্তু অলমোস্ট সরকার কিছুটা ফ্যাসিলিটি ইনভলভ হচ্ছে, সরকারের মন্ত্রণালয়গুলো কিছু ইনভলভ হচ্ছে, এবং আমাদের যে সিস্টেমের উপরে ভিত্তি করে আমরা দাঁড়িয়ে আছি, যেমন আমি সেই ট্রাফিক জ্যামে আবারও ফিরে যাচ্ছি, ট্রাফিক জ্যাম থেকেও কিন্তু আমরা অনেকটা কিন্তু রিলিফ পাচ্ছি প্রযুক্তিকে ব্যবহার করে। অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ 21 বিজনেসের আজকের আয়োজনে আসার জন্য। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি ও নানা দিক করণীয় নিয়ে কথা বলছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সবুর খান। দর্শক, নিচ্ছে আরেকটা বিরতি, বেলা 2টায় আবারও ফিরে আসবে 21 বিজনেসের আরো আয়োজন নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।